চ্যাপ্টার 6 এর যে এর আগে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলাম আগের ক্লাসে, যেখানে আমরা প্ল্যানটা ছিল এইটা। ওই প্ল্যানের ক্ষেত্রে আমরা কেন্দ্ররেখার দৈর্ঘ্য বের করছিলাম, মেন ওয়াল, পার্টিশন ওয়াল, বারান্দা ওয়াল, জয়েন্ট। সেটা বের করার পরে আমরা বের করেছিলাম মাটি কাটার কাজের পরিমাণ, এরপরে তোমার ফলিংয়ের কাজ, এরপরে সিসি, এরপরে এখানে যে গাঁথনিগুলো ছিল ভিত্তিতে। তো আমরা আজকে সেটা সবই ছিল ভিত্তিতে, সাব স্ট্রাকচারের কাজ ছিল। আজকে আমরা করবো হচ্ছে সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারের ইটের গাঁথনির কাজ যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে সুপার স্ট্রাকচারে তোমার কেন্দ্ররেখার দৈর্ঘ্য লাগবে। যে আমরা মেন ওয়াল, যেটা তো মেন ওয়াল, আমরা প্রথম দিন এটা বিস্তারিত আলোচনা করেছিলাম। বাইরে থেকে যে ওয়ালটাকে দেখা যাবে সেই ওয়ালটা কি হবে? মেন ওয়াল। এটা হচ্ছে মেন ওয়াল। এই মেন ওয়ালের একটা আমরা দৈর্ঘ্য বের করছিলাম, তাই না? প্রধান আমরা এটা লিখে আগে দেবো, মেন ওয়াল লেন্থ কত ছিল? এটা 2485। কত? 2485। 2485। পার্টিশন ওয়াল কত ছিল? 380। কত? 380। বারান্দা কত ছিল? 435। 435। এইগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে, পূর্বের ক্লাসে আমরা দেখাইছিলাম। ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে 2485 হলো, কিভাবে তোমার পার্টিশন ওয়াল 380 হলো, কিভাবে বারান্দা 435 হলো। মেন ওয়াল যেটা বাইরের থেকে যে ওয়ালটা দেখাচ্ছে, এই ওয়ালটা গাঁথতে কতটুকু ইট লাগবে, গাঁথনির পরিমাণ কতটুকু, সেটা আমরা বের করবো, তাই না? সেটার জন্য আমরা এখন এখানে লিখলাম, যে হেডলাইন লিখলাম যে সুপার স্ট্রাকচারের গাঁথনির পরিমাণ। সুপার স্ট্রাকচার মানে তোমার প্লেনটার উপর থেকে, গ্রাউন্ড ফ্লোর যেটা বলে, লেখা হচ্ছে মেন ওয়াল। মেন ওয়ালের দৈর্ঘ্য, যেহেতু মেন ওয়ালে কোনো জয়েন্ট করবে না, মেন ওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 24.85 মিটার, মিটার করলাম। আর এর প্রস্থ, মেন ওয়ালের প্রস্থ এখানে সেকশনে বলছে 30। মেন ওয়ালের চওড়া কত হবে? 30। আর উচ্চতা, উচ্চতা খেয়াল করো, এই যে এখানে একটা স্ল্যাব আছে, এটা ছাদ, একটা ছাদ। তাহলে এখানে বলছে যে এই যে তোমার এখান থেকে এই স্ল্যাবের বটম পর্যন্ত বলে দিচ্ছে হচ্ছে আমার 300। আর এখানে একটা যেটা ব্রিক স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে ওয়ালের উপর, জানালার উপর দিয়ে তোমার পুরো ওয়ালের উপর দিয়ে একটা ঢালাই করা হয়, সেটাকে বলা হচ্ছে লিন্টেল। এইটা সেই লিন্টেল। আর লিন্টেলের বাইরের দিকে যে অংশটা বলতে থাকে এটা হলো শানশেল। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো লিন্টেলের সাধারণত এই ওয়ালেরটা চওড়া থাকে। আমরা এখানে যেহেতু ডাইমেনশন ড্রয়িং এ দেওয়া নাই, সেজন্য বলে দিলাম যে এটা লিন্টেলের চওড়া আছে, উচ্চতা 30। যদি বলে দিত তাহলে আমরা সেটাই ধরতাম। যদি বললো লিন্টেলের হাইট 20 ধরতাম ঢালাই, তাহলে এখানে ধরো আছে 30 সেন্টিমিটার। যদি এখানে 30, আমরা এখানে 20 ধরতে পারতাম। ধরার ক্ষেত্রে তোমার সাধারণত বাস্তবের ক্ষেত্রে 6 ইঞ্চি ধরা হয়। 6 ইঞ্চি মানে 15 সেন্টিমিটার। বুঝতে পারছো? বাস্তবে যে লিন্টেলে ঢালাই করা হয় সেটা হচ্ছে তোমার, আমাদের দেশে তো যে ব্রিক স্ট্রাকচার হয় সবই 5 ইঞ্চি ওয়াল। গ্রাম অঞ্চলে যে ব্রিক স্ট্রাকচার হয় 5 ইঞ্চি ওয়াল। 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে তোমার 6 ইঞ্চি হাইটের দেওয়া হয়। এটা 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি থেকেও বেশি। 10 ইঞ্চি মানে 25 সেন্টিমিটার, এটা আছে 30, 10-এর থেকেও বেশি। বুঝতে পারছো? সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে লিন্টেলের উচ্চতা হবে, এই ঢালাইটা হবে 30। 30 না যায়, 30 বেশি হয়ে যায়, 12 ইঞ্চি ঢালাই হাইট করলাম, তো আমরা এখানে 20 ধরতে পারি। তাহলে 20 আগে বলেছি যদি ড্রয়িং এ দেওয়া থাকে তাহলে সেটাই ধরতে হবে। দেওয়া নাই বলে আমরা 20 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এই ওয়ালের উপর দিয়ে, এই যে ওয়ালের উপর দিয়ে যদি সম্পূর্ণ জায়গায় এই ঢালাটা হয়, তাহলে এতটুকু তো আমার গাঁথা লাগবে না। গাঁথা লাগবে নাকি? এইটুকু উচ্চতায় গাঁথা লাগবে না, এইটুকু গাঁথা লাগবে আর এইটুকু গাঁথা লাগবে। ঠিক আছে?
300 থেকে তোমার এই উচ্চতাটা বাদ যাবে, যেহেতু একটু কাটা লাগছে না। 300 মাইনাস হচ্ছে তোমার 20, এটা লিখে দিলাম লিমিটেড, লিমিটেডের জন্য তোমার বাদ দিলাম, বুঝতে পারছো? পরে বুঝতে সুবিধা হয়। এটা হবে 280 সেন্টিমিটার। আমি যে মেইন ওয়াল যে কাঁথুনি করব, এই কাঁথুনির দৈর্ঘ্য 2485, প্রস্থ 30 সেন্টিমিটার, হাইট আছে তোমার, এর সব আমরা সেন্টিমিটারে দিলাম যেহেতু সব সেন্টিমিটারে লিখছি। 2485, হাইট তোমার 280, তাই তিনটা গুণফল করলে কাদের পরিমাণ পাওয়া যাবে। মেইন ওয়াল আছে একটা, তার লেন্থ আছে 24.85, প্রস্থ আছে 0.30 আর উচ্চতা আছে 2.30। এটা যদি আমরা করি ক্যালকুলেশন করলে পর এখান থেকে আসবে 24.85 ইনটু 0.30 ইনটু আছে 2.80, এটা 20.87, 20.87 কিলোমিটার। মেইন ওয়াল শেষ, এখন আসবে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়াল আছে তোমার এই একটা আছে পার্টিশন ওয়াল, এইটা এবং এইটা না, এটা মেইন ওয়াল, এটা তো মেইন ওয়াল শেষ চলে গেছে। পার্টিশন ওয়াল শুধুমাত্র তোমার এইটাই। পার্টিশন ওয়াল পর এই পাশে দেখো একটা জয়েন্ট করছে, এই পাশে একটা জয়েন্ট করছে, তাহলে এই দুইটা জয়েন্ট কি হবে? আমরা পার্টিশন ওয়ালের ক্ষেত্রে যেহেতু আমার এই জায়গায় এবং এই জায়গায় দুইটা জয়েন্ট ছিল, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি তাই না? তো মেইন ওয়াল যখন গাঁথনি করব তখন পার্টিশন ওয়ালকে একটু গাঁথনি করা লাগবে না, এখানেও আমার একটু গাঁথনি করা জয়েন্ট বাদ যাবে। পার্টিশনের যে লেন্থ ছিল তোমার 380, এখান থেকে মাইনাস দুইটা জয়েন্ট বাদ যাবে, প্রত্যেকটা জয়েন্ট হবে তোমার 30 এর অর্ধেক, কারণ তোমার এখানে মেন যে ওয়ালের পুরো কত 30 না, 30, ঠিক আছে, 30 এর অর্ধেক করে বাদ যাবে। তাহলে এখানে আছে তাহলে আমার দুই তো কাটাই যাচ্ছে, এখানে 280 মাইনাস 30 250, লেন্থ তার প্রস্থ এবং উচ্চতা তো একই হবে। তাহলে তোমার এটা 2.50, এটা আছে তোমার, এটা আছে 350, তাই তো 350.30 ইনটু উচ্চতা আছে 2.8, আমরা করি তো 3.5 ইনটু 0.3 ইনটু আছে 2.8, 2.94। এবার বারান্দার ক্ষেত্রে কি হবে? বারান্দা তো আর ফ্লোরের উপরে ওয়াল থাকবে না, থাকবে না কি বারান্দা? থাকবে না। তো বারান্দা ক্ষেত্রে তখন পিলার হবে, পিলার, তাই না? বারান্দা ক্ষেত্রে পিলার হবে, বারান্দাটা পিলার থাকবে, কর্নারে পিলার। এখানে দেখতে বারান্দা পিলার, একটা পিলারের সাইজ বলে দিচ্ছে 30 ইনটু 30, তাই না? পিলারের দৈর্ঘ্য প্রস্থ 0.30 ইনটু আর উচ্চতা কত? উচ্চতা 2.80, আচ্ছা তোমার 0.3 ইনটু 0.3 ইনটু আছে 2.8, 0.252 এত ঘন। এটা গেল সুপার স্ট্রাকচারের। এরপর দেখো এই যে এখানে আছে ড্রয়িং এ যেটা বলছে যে তোমার এই স্ল্যাবের উপর থেকে 60 থেকে 70 যে প্যারাপেট ওয়াল আছে না, এই প্যারাপেট ওয়াল, এই প্যারাপেট ওয়ালে তোমার যে গাঁথনি এটা তো করা লাগবে। প্যারাপেট ওয়ালটা দেওয়া হয় যে ছাদের উপরে, যাতে ছাদে হাঁটাচলা করার জন্য, ছাদে ওঠার পরে তোমার কেউ যেন দুর্ঘটনায় না ঘটে, বাচ্চা বা এগুলো পড়ে না যায়। ছাদের যে রূপ স্ল্যাব, একদম টপ স্ল্যাবের উপরে আমরা কি করি, চারিদিক থেকে ওয়াল করে দিই। বর্তমানে ওয়াল উপরে আবার রেলিংও দেয়, তাই না? ওয়াল রেলিং দুইটাই হয়, কিছু ওয়াল কিছু রেলিং। আমরা এখানে ধরে নিলাম যে ড্রয়িং এ দেওয়া আছে ব্রিক ওয়াল, তাই না? চারিপাশে ওয়াল, তাহলে আমার যে এই যে চারিপাশে যে টোটাল 4টা লেন, এটাই হবে না প্রাইভেটের, তাই তো? প্রাইভেট ওয়ালের দৈর্ঘ্য, প্রাইভেট ওয়ালের দৈর্ঘ্য তাহলে এখান থেকে তোমার এইটা যা হবে তার এখান থেকে এটা ডাবল, তাই না?
আবার এখান থেকে এটা যা হবে এখান থেকেও, যেটা একতলা বিল্ডিং, এটা একতলা, এর উপর তো হবে না, তাহলে একতলা করার পরে আমাকে ছাদে প্যারাবেট ওয়াল দিতে হবে। তাহলে আমার এখানে প্যারাবেট ওয়ালের লেন্থ যেমন চাই, লেন্থ বের করতে চাইলে আমরা এখানে হরিজন্টাল দিলাম, আগে হরিজন্টাল সুবিধা হবে। হরিজন্টাল তোমার এখানে ছিল 30, এটা 30 না, এখান থেকে 15, তারপর এখান থেকে 300, এটা আবার কত 30, এখান থেকে 400, তারপরে আবার 15, এরকম দুটো আছে না, 15 প্লাস 300 প্লাস তোমার 30 প্লাস 400 প্লাস 15, এটা কয়টা আছে? দুটো আছে না, কারণ এখান থেকে এইটুক যা আছে মানে ছাদের উপরে তো এখান থেকে এইটুক তাই হবে, ঠিক আছে। তার ভার্টিক্যাল নাও, এটা যদি আমরা যোগ করি সেটা হচ্ছে তোমার 2 × 15 প্লাস 300 প্লাস 30 প্লাস 400 প্লাস হচ্ছে 1520। আর ভার্টিক্যাল যদি আমরা করি এখান থেকে শুরু করতে পারি, এই পাশ থেকে, যদি এই পাশে বারান্দা আছে ঝামেলা, আমরা এই পাশে গেলে সহজেই পাবো, তাই না? দেখতে হবে কোন পাশ থেকে মাপ নিলে সহজে মিলানো যায়। এখানে দুইটা রুম, একটা বারান্দা একটা রুম, আর এখানে শুধু একটাই রুম, ওই পাশে আমরা আসতে পারি। ওই পাশে এখান থেকে তোমার 15, এখান থেকে 450 আবার 15, তাই না? 15 প্লাস 450 প্লাস গুণ 2, কিন্তু এই ওয়ান আর এই ওয়ান সেম, অর্থাৎ 15 প্লাস 450 প্লাস 15 গুণ হচ্ছে 2, এটা 960। টোটাল কত হবে? টোটাল এল হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল, তাই না? 1520 প্লাস হচ্ছে 960, তাহলে হচ্ছে 2480। 2480 যদি আমরা পাই, তো তাহলে এখানে প্যারাবেট ওয়াল জন্য আমরা কত নেব? একটা প্যারাবেট ধরলাম, লেন্থ হচ্ছে 2480, এটার প্রস্থ 30, উচ্চতা দেওয়া আছে এখানে কত 60 দেওয়া আছে না, উচ্চতা আছে তোমার 0.60, 2480 ইন্টু 0.30 ইন্টু 0.60, 4.46। আর কোনো গাঁথনি নাই, সুপার স্ট্রাকচার, তাই তো? যে রুমের ভিতরে ওয়ালগুলো প্লাস প্যারাবেট ওয়াল, এটা দিলে এখন যা হয় সেটা হচ্ছে টোটাল তোমার সুপার স্ট্রাকচারে গাঁথনির কাজের পরিমাণ 28.52 ঘনমিটার। আমরা জানি যে 1 ঘনমিটার ইট লাইন ওটা 510 না, তাহলে এখানে ইট কটা লাগবে টোটাল ইট যে 28.52 ইনটু 510 হচ্ছে 11,695.66 ইট কিনা লাগবে, তাই তো? ভাড়া থেকে আমি আগে ভিত্তির জন্য লাগছে না, মিলে আছে টোটাল এতটুকু ইট লাগবে গাঁথনির জন্য। কয় টাকা ইটের জন্য খরচ হয় বের করতে পারবো, তাই না? এই জন্য আমাকে যদি গ্রামে কেউ একটা বাড়ি করার কথা বলে যে আমি একটা বাড়ি করবো, এতটুকু রুম বলে যায়, সেক্ষেত্রে আমি ইটের পরিমাণ বের করতে পারি না, হয়তো বলবে যে কয় হাজার ইট কিনবো, তাই না? আমাকে বলে দাও, তাহলে আমরা এইভাবে তখন বের করবো যে কত হাজার ইট কিনা লাগবে ইটের জন্য। একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা আছে সুপার স্ট্রাকচার, দুইটা মিলে আছে তোমার টোটাল ব্রিক হবে সেটা। এখানে তোমার আছে, এটা শেষ হয়নি এখন, কারণ আমরা এটা দেখো, এটা এখনো শেষ হয়নি, এটা তো আমার ধরতে হচ্ছে টোটাল সলিড। এই জানালা দরজা আছে না, জানালা দরজা তো বাদ দেই, বলে আসছি আমার তো এগুলো সব ছয়ের জমিছে, আসলে যেখানে জানালা আছে এইটাতে ইটটা লাগবে না,
লাগবে নাকি? এই জন্য এখন এটা ছিল প্লাস, এটা ছিল কি আমার প্লাস এত, এখন মাইনাস কত বের করো, ডিডাকশন মানে বাদ দেওয়া, বাদ যাবে কত, বাদ যাবে তোমার দরজা, দেখো দরজা তোমার আছে এখানে কয়টা, তিনটা দরজা আছে না, একটা দুইটা তিনটা, দরজার মাপ বলতেছে কত, 120 বাই 100 120 বাই 210 হবে, এটা ভুল করছি, 120 বাই হবে কত, 210। দরজার আনুভূমিক মাপ আছে তোমার 120 আর উচ্চতা হবে 210। এখন এই যে একটা দরজা, আমরা দরজাটা এরকম, সেটা এরকম না, এই দরজার এখান থেকে এরকম কত, 120 আর এটার উচ্চতা আমার 210, এতটুকু তো ফাঁকা আছে, তাহলে কয়টা ফাঁকা আছে, তিনটা দরজা আছে 120, এই দরজার জন্য যে ওয়ালের যতটুকু চওড়া এতটুকু তো ফাঁকা রাখা রাখছে, তাহলে দরজার প্রস্থ লেন্থ, দরজার চওড়া উচ্চতা আছে 210, so 3 into 1.20 into 0.3 into 2.10 2.268 এত ঘন্টা। এবার দেখো জ্বালানা দাও, বৈদ্যুৎ যেটা দিয়ে আছে জ্বালানা, আর প্ল্যান এখানে বলতেছে জ্বালানা, বৈদ্যুৎ আছে 90 into 120, আর শুধুমাত্র এটা বৈদ্যুৎ 1, আর যেটা বৈদ্যুৎ 180 into 120, তাহলে এই জ্বালানাটা আছে এরকম এরকম না জ্বালানা, এটা জ্বালানার এটা আছে তার দৈর্ঘ্য, এটা একটা হচ্ছে তোমার 90, একটা হচ্ছে 180, এটা বড়টা 180 তার প্রস্থ আর 120 হচ্ছে তার উচ্চতা। বৈদ্যুৎ কয়টা আছে, এখানে একটা বৈদ্যুৎ আছে, এর বৈদ্যুৎ 1, এটা একটা বৈদ্যুৎ আছে, এটা বৈদ্যুৎ 1, তাই না, এটা বৈদ্যুৎ 1, তাহলে আমার বৈদ্যুৎ দিয়ে জ্বালানা বলেছে, জ্বালানা এখানে আছে তোমার এই বড় জ্বালানা আছে এখানে একটা দুইটা, ঠিক আছে, দুইটা, তো এই বৈদ্যুৎ এটা মানে দুইটা বড় জ্বালানা আছে, তার দৈর্ঘ্য 1.80, প্রস্থ আছে 0.30 আর উচ্চতা আছে 1.20, তাহলে 2 into 1.80 into 0.30 into 1.29। এবার বৈদ্যুৎ 1 যেটা জ্বালানা 1 এখানে কয়টা দেব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে, এখানে 1 2 3 4 5 পাঁচটা, তারপরে প্ল্যান আসলো 0.90 into 0.30 এটা হচ্ছে 1.20। জানার প্রস্থ কম বেশি হতে পারে কিন্তু উচ্চতা সবাই সেম, দরজার ক্ষেত্রে তাই, দরজার প্রস্থ কম বেশি হতে পারে কিন্তু উচ্চতা সবার সেম। আর তো ফাঁকা অংশ নাই, আছে নাকি? বারান্দাটা আমরা এটা বাড়ি দিচ্ছি, এটা তো করি নাই, অল্প নাই আগে ধরে দিচ্ছি, তাহলে এটা এই করে এখানে যোগ করি যে 2.268 প্লাস 1.29 প্লাস 1.62 5.17 ঘনমিটার, এটা তো মাইনাস। তাহলে এখন নিট ব্রিক ওয়ার্ক, প্লাস ছিল 28.52 মাইনাস হচ্ছে 5.17, 28.52 মাইনাস 23.34, বাদ দিয়ে তোমার 23.34 ঘনমিটার গাঁথনি করা লাগবে। এখন এর সাথে যদি তুমি মানে ব্রিক দাও, যে নাম্বার অফ ব্রিক কয়টা লাগবে, তোমার 23.34 into 410, এটা খেয়াল রাখবা যে 10 ইঞ্চি গাঁথনি হলে 410, যদি 5 ইঞ্চি কেউ ঘর করে তাহলে তো 410 লাগবে না, 52টা, ঠিক আছে। এটা অঞ্চলে সাধারণত ম্যাক্সিমামে তোমার 5 ইঞ্চি হয়, 9570 এটা বুঝেছে।
তখন কিন্তু আর ওই ঘনমিটারে হবে না, তখন শুধুমাত্র দৈর্ঘ্য এবং উচ্চতা, প্রস্থ হবে না। এবার প্রস্থ নিচ্ছিলাম না সব পুরুত্ব, যখন 5 ইঞ্চি ওয়াল হবে তখন তো পুরুত্ব নেওয়া লাগবে না, শুধুমাত্র দৈর্ঘ্য এবং উচ্চতা। কারণ 5 ইঞ্চি বা 5.5 সেন্টিমিটার গাঁথনি হয় বর্গমিটারে, বুঝতে পারছি? এটা খেয়াল রাখবা। এই জন্য বাড়ি বানগুলো তুমি ঘনমিটারে করে দিলে তাহলে তো হিসাব সব উল্টো পাল্টা হয়ে যাবে, হবে নাকি? ইট লাগবে 5,000, তুমি দিচ্ছ 10,000, তাহলে তোমার কোনো মানে দামই থাকবে না, থাকবে? কি ইঞ্জিনিয়ার শিখছে, কি স্টার্ট করলো যে আমার ইট লাগবে 2,000, বললো 5,000, ঠিক আছে? তাহলে এলাকার ভিতরে একটা ভাইরাল হয়ে যাবে নাকি? তখন তো তোমার মানে মান সম্মানের সমস্যা। এই জন্য খেয়াল রাখবো যে আমরা কত ইঞ্চি গাঁথনি করছি। 5 ইঞ্চি করলে শুধুমাত্র ওয়ালের এই ওয়ালটা, এই ওয়ালের দৈর্ঘ্য, এই ওয়ালের উচ্চতা, এই দৈর্ঘ্য এবং উচ্চতা গুণ করি, তার সাথে 52 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছি? দৈর্ঘ্য 5 মিটার, উচ্চতা 2 মিটার, 5 দুগুণে 10, 10 × 52, তার মানে কত হবে? 520টা। ক্লিয়ার? ঠিক আছে? তো 5 ইঞ্চি যখন বেশি হবে, 10, 15, 20, 30 যাই হোক, তখন হবে ঘনমিটার। 5 ইঞ্চির বেশি হলে তখন হবে ঘনমিটার। সেটা 10 ইঞ্চি হতে পারে, ঠিক আছে? যে আমরা নিচে কাটলাম না, যে 60 সেন্টিমিটার, 50, এটা তো অনেক বড়, ঠিক আছে? 60, 50, 40, এটা তো অনেক চওড়া, সেক্ষেত্রে সবই হবে তোমার, আর তখন হবে 410, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণিত 410। তাহলে এইভাবে আমরা পরিস্থিতিতে গাঁথনির পরিমাণ বের করব। তো এই বিল্ডিং এ আমরা এখন যে কাজটা করব, এতক্ষণ তো আমরা ছিলাম হচ্ছে ইটের কাজ নিয়ে, এখন আমরা করবো হচ্ছে কাঠ। কারণ আমার ওয়াল হয়ে গেল, ওয়াল হয়ে তো দরজা পাল্লা লাগাতে হবে, চৌকাঠ যেটা বলে। দরজা জানালার দুইটা অংশ, একটা হচ্ছে ফ্রেম, ফ্রেমকে বলা হয় তোমার চৌকাঠ। যে এই যে তোমার চারিদিকে প্রথমে মিস্ত্রিরা ফ্রেম লাগায়, এই ফ্রেমটা, তাই না? এই ফ্রেমটা লাগাই দেবে, এখানে পাল্লা তোমার দুটা হতে পারে। তো আগে ছিল কাঠের কাজ, বর্তমানে সব তো খাই, এখন তো আর কাঠের কাজ নাই। যেহেতু বর্তমানে তোমার থাই, কিন্তু আমাদের সিলেবাস তো আগের মতোই আছে। পরীক্ষায় পাস করতে গেলে আমাকে কাঠের কাজ করা লাগবে, বুঝতে পারছো? কিন্তু দরজার কাঠ এখনো আছে, এখন আছে না দরজা? দরজা এখন কাঠের তৈরি করা হয় সাধারণত। বাথরুমের ক্ষেত্রে যে প্লাস্টিকের যেগুলো করা হয়, এটা হচ্ছে একটা দরজা। আমি দেখালাম একটা দরজা, আমরা এখানে উপরে আছি, সুবিধা হবে। এই যে একটা আমরা এখন দরজা করবো, দরজা। এই দরজার জন্য আমার দুই ধরনের, এই দরজা ছিল একটাই, যেটার ওপেনিং হচ্ছে 120, আর এখানে ছিল হচ্ছে 210। এখন আমাকে অঙ্কে বলে দিচ্ছে চৌকাঠ, দরজার যে সাইজগুলো ছিল, দরজা ছিল 120 বাই 210, বৈধতা ছিল 180 × 120, বৈধতা 1 ছিল তোমার 90 × 120, আর একটা চৌকাঠ, চৌকাঠ হচ্ছে তোমার 10 × 8, চৌকাঠের সাইজ। এই যে আমরা যে পাল্লাটা ওয়ালের সাথে লাগাবো, সেই ওয়ালের সাথে লাগাইতে গেলে তোমার এই যে ফ্রেমটা, মিস্ত্রি প্রথমে তো ফ্রেম বানায়, তাই না? দরজার ক্ষেত্রে তো নিচের অংশ থাকে না, থাকে ফ্রেম এরকম থাকে, উপরের এই জিনিসটা থাকে, এটা তাই না? এবার একটা ফ্রেম দেয়। তো ফ্রেমের ক্ষেত্রে তোমার আমার এখান থেকে বাইরে আছে আউট 120। এখন এই 10 × 8 মানে এই সামনে থেকে আমরা যেটা দেখছি এটা 8, এটা কত? 8। আর এই দেয়াল বরাবর, এই দেয়ালের বরাবর ফ্রেমটা এরকম থাকে না, এখানে এটা এরকম দরজার ফ্রেম থাকে, থাকে না? তো এইটা হচ্ছে তোমার 10, আর এটা হচ্ছে আমার 8, বুঝতে পারছো আমার কথা? এইটা হচ্ছে কাঠের ফ্রেম, এটা আমরা প্ল্যান থেকে দেখছি। আমরা যখন এখানে ঢুকতে যাবো, তখন তো আমি এই যখন ঢুকবো তখন 8 দেখবো না, 8 সাইজ, সেটা হচ্ছে তোমার এটা, বুঝতে পারছো? আর এই 10 সাইজ তো তোমার ওয়ালের এই বরাবর, প্রস্থ বরাবর, ওটা দেখা যাচ্ছে না। আমি এখানে সামনে থেকে তাকালে এরকম দেখা যাবে। তাহলে এই চৌকাঠের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে করব চৌকাঠের, দরজা জানালার চৌকাঠের হিসাব, চৌকাঠের, ঠিক আছে? চৌকাঠের
তাই দরজা আমরা এখানে লিখে নিলাম যে চৌকাঠের কাজের পরিমাণ এখানে দুইটা অংশ আছে, পাল্লা পাল্লা একটা অংশ আর একটা হচ্ছে চৌকাঠ। এই চৌকাঠটা হিসাব করা হয় ঘনমিটারে আর পাল্লা হিসাব করা হয় বর্গমিটারে, বুঝতে পারছো? এই জন্য দুইটা আলাদা করতে হবে। প্রথমে ফ্রেম লাগাই নিতে হবে, এরপর হচ্ছে তোমার পাল্লার হিসাব, বুঝতে পারছো? তাহলে আমরা এটার এখন যদি বের করতে তাহলে লেন্থ লাগবে। লেন্থ কত হবে? লেন্থ চৌকাঠের লেন্থ গড়। দেখো এখানে আনুভূমিক 120 এর কয়টা আছে? একটাই আছে না, নিচে তো লাগবে না। আর এখানে ভার্টিক্যাল কয়টা আছে? দুইটা। তাহলে 120 ইনটু 2 ইনটু 210, তাহলে কত হয় এটা? 120 ইনটু 2 ইনটু 210, 120 প্লাস 2 ইনটু 210, 540। তাহলে এই যে এই চৌকাঠটা যখন বানাবে তখন টোটাল লেন্থ হবে 540। আমি মনে করছি যে এখান থেকে তো এটা করলে হচ্ছে, কিন্তু এই চৌকাঠটার মাথায় ভিতর প্রবেশ করা থাকবে না, জি স্যার, কাঠটা পুরোপুরি লাগে, বুঝতে পারছো? এখানে আর বাদ যাবে না। যদি আমি এই ফ্রেমটাকে বসাই তাহলে মনে হচ্ছে যে নিচের ফ্রেমটা হিসাব লাগলো, কিন্তু আসলে ফ্রেমের ভিতরের কাঠটাও ভিতর পর্যন্ত দেওয়া লাগবে জয়েন্ট ফেলার জন্য, বুঝতে পারছি? এই জন্য বিল্ডিং এর মতো আর এখানে জয়েন্ট বাদ যাবে না, এখানে কোয়াটাই ধরতে হবে। 540 হচ্ছে লেন্থ, আর এটার পোস্ট আছে তোমার 10, আর এটার যে পুরুত্ব সেটা হচ্ছে কত? 8। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব তিনটা জিনিস। তাহলে এরকম দ যেটা আছে মোট আমার তিনটা আছে না? দরজা আছে কয়টা? আছে 1 2 3টা। তিনটা দরজা, তার দৈর্ঘ্য আছে 540 চৌকাঠে, আর তার প্রস্থ আছে 0.10 আর পুরুত্ব আছে 0.08। তাহলে 3 ইনটু 5.40 ইনটু 0.10 ইনটু 0.8, 0.129 এত ঘনমিটার। তাহলে এখন দরজা তোমার শেষ আর নাই। যদি আরো থাকতো অন্য সাইড, আলাদা সাইড, তাহলে আমরা এইভাবে করতাম, বুঝতে পারছি? তাহলে এখন একটা জ্বালানা, জ্বালানার বিষয়ে চিন্তা করো। জ্বালানার ক্ষেত্রে আমরা কি করবো? জ্বালানার ক্ষেত্রে আমরা বললাম যে একটা প্রথম জ্বালানা বড় যেটা সেটা 180, তাই না? এটা বলছে কত? 100। জানলা তো চারদিকে ফ্রেম থাকবে। আমরা সাধারণত এই এস্টিমেটের বইতে, আমাদের যে বই, এই বইতে জানালার ক্ষেত্রে ফ্রেম চারদিকে ধরছে, বুঝেছে? আর নর্মালি যারা বাড়ি বানায় তারা নিচে কিন্তু ফ্রেম লাগে না, বুঝতে পারছো? নিচে ফ্রেম লাগে না, দেয় না। আমরা ধরে নিলাম আমার কিন্তু পাস করা লাগবে, এবার বইতে যা আছে আমরা সেটাই করবো। বাস্তবে যখন করবো তখন বাস্তব দেখে দেখে করবো, বাস্তবে যা আছে সেটাই করবো, ঠিক আছে? তাহলে জানালা ক্ষেত্রে বলা হচ্ছে যদি জানালার প্রস্থ এই চওড়াটা যদি 150 এর বেশি হয়, এই যে জানালার লেন্থটা যদি তোমার গ্রেটার দেন 150 এর বেশি হয়, তখন মাঝখানে একটা পার্টিশন, চার পাল্লা হবে, তাই তো? দুইটা গ্যাপ হবে না, দুইটা গ্যাপ হবে, তখন চার পাল্লার জানলা হবে। যদি 150 এর কম হয় তখন কিন্তু একটাই হবে, তখন আর হবে না, তখন কি হবে? শুধুমাত্র একটাই পাল্লা হবে, তখন শুধুমাত্র দুই পাল্লা, বুঝেছে? ধরো আমার পয়েন্টটা 90 না, 90 ক্ষেত্রে তো তুমি চার পাল্লা করতে পারবে না, দুই পাল্লা, বুঝতে পারছো? তোর মাঝখানে আর এই চৌকাঠ থাকবে না। চার পাল্লার ফ্রেমে কি মাঝখানে চৌকাঠ থাকে না? চৌকাঠ থাকবে তোমার এখানে, এই সাথে একটা পাল্লা, এই সাথে একটা পাল্লা, এই সাথে পাল্লা আনা থাকবে, এরকম থাকবে এখানে, বুঝতে পারছো? তাহলে আমার এই মাঝখানের চৌকাঠ লাগবে যদি 150 বা তার বেশি হয়, চওড়া দেওয়া থাকে, এটা খেয়াল রাখবে। তাহলে প্রথম জানলাটা দেওয়া আছে 180, তার মানে কি মাঝখানে চৌকাঠ আছে। তাহলে ভার্টিক্যাল কয়টা? একটা, দুইটা, তিনটা, আর হরিজন্টাল তোমার দুইটা। তাহলে আমরা জানার ক্ষেত্রে বলি কিন্তু অনেক ক্ষেত্রে লেন্থ যদি বের করি, তো হরিজন্টাল তাহলে 180 হচ্ছে 2 ইনটু 180 প্লাস 3 ইনটু 120,
আর এই ভার্টিক্যাল কত 120 টা। তো ভার্টিক্যাল চৌকাট আছে একটা দুইটা তিনটা, হরিজন্টাল চৌকাট আছে দুইটা করলে পরে এটা হচ্ছে আমার 2 * 180 প্লাস 3 * 120 720। আর চৌকাটে তো দৈর্ঘ্য প্রস্থ তো আগে দিয়ে আছে, বর্গীয়তা দুটো ছিল, সেটা প্রায় দুইটা ছিল না, এখানে একটা এবং এখানে দুইটা। দুইটা তোমার তার চৌকাটের লেন্থ আছে 7.20, প্রস্থ 0.10 আর 0.8। দরজা লাগিয়ে রাখো আলো তখন 2 * 7.20 into 0.10 into 0.08 0.115 তো ঘনমিটার। এবার সে বর্গীয়তা 1 আছে, এটা ছিল মানে কি বর্গীয়তা, শুধুমাত্র বর্গীয়তা, এটা কি 1, এটা ছিল 120 চড়া, তাহলে এখানে দুইটা 2 * 90 প্লাস 2 * 120 প্লাস 2 * 90 প্লাস 2 * 120 420। তাহলে এরকম জানলা আছে 5টা ছিল, তাই না? ওই সব করলাম 1টা 2টা 3টা 4টা 5টা ছিল। আর 5টা ইনটু 4.20 ইনটু 0.10 ইনটু 0.08 5 ইনটু 4.20 ইনটু 0.10 ইনটু 0.08 0.168। রাত তো নাই, আর আছে নাকি? এই আছে আমার ফ্রেম দিকে, জানলা এবং দরজা। যদি বিভিন্ন ভ্যারাইটিস আইটেম থাকবে, যত রকম থাকবে সব কি করতে হবে আমাকে এখানে আনতে হবে, তাই না? এটাই আমরা সবগুলো যোগ করি 0.129 প্লাস 0.115 প্লাস 0.168 করলে এটা হবে আমার 0.412 এত ঘনমিটার কাঠ লাগবে। অর্থাৎ 1 ঘনমিটার কাঠের দাম হলো 7,000 বা 10,000 টাকা। এখানে গুণ করলে যা হয় এত টাকা কাঠ লাগবে, বুঝতে পারছো? তাহলে এসে আমার এখন করলাম আমরা চৌকাঠের হিসাব, আর এরপরে করলো কি পাল্লা। 2 নম্বরে হবে তোমার দরজা, জানালার পাল্লা, কাঠের কাজের পরিমাণ। তাহলে এখন এই যে ফ্রেম আমরা লাগাই ফেললাম, ফ্রেম লাগাই ফেললে এখন পাল্লা লাগানো লাগবে না? পাল্লাকে বলা হয় শাটার। পাল্লাকে বলা হয় শাটার। আমরা এই যে দোকানের ক্ষেত্রে বলি না শাটার, শাটার লাগানোর ক্ষেত্রে ইংরেজিতে আসলে শাটার মানে আছে তোমার পাল্লা, কিন্তু আমরা ওই দোকানের ক্ষেত্রে বলি শাটার, আবার দরজায় বলি পাল্লা, তাই না? এক জায়গায় ইংরেজি বলে এক জায়গায় বাংলা বলে, ঠিক আছে? কিন্তু আসলে ওই ইংরেজি আর বাংলা দুটো একই জিনিস। তাহলে পাল্লা ক্ষেত্রে দেখো, এই পাল্লাটা তোমার এই যত জায়গা ফ্রেম লাগানোর পরে যা থাকবে এটা পাল্লাতে ঢুকতে হবে, তাই কি না? তাহলে পাল্লাটা তোমার এই যে ফ্রেমের ভিতরে একটু প্রবেশ করা থাকে না, বিট করা থাকে কি না, পাল্লা তো তোমার ফ্রেমের ভিতরে ঢোকানো থাকবে না, তার সমান সমান দেওয়া থাকে বিট কাটে ভিতরে ঢোকা দেয় না, না ঢোকালে সমান সমান দেবেন তো পাল্লা লাগবে না, লাগবে নাকি? তো সেটাকে বলছে রিবেট। এই যে পাল্লাতে আমি ভিতরে প্রবেশ করালাম, এখানে যদি আমরা দেখাই আবার, যে আমি এই যে এটা বললাম যে দরজা নিচে থাকবে না, চৌকাঠটা আমরা আগে লাগাইছি না, এটা চৌকাঠ তো লাগাইছি, পাল্লা তো এর সাথে তোমার এরকম ভিতরে আসবে না, এই পাশে তোমার কি সাইডে বিট কাটা হয় না, এইটাকে বলা আছে তোমার রিবেটের পরিমাণ হয় তোমার 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। তাহলে আমার এই টোটাল ছিল, খেয়াল করো, টোটাল একদম এই আউটগুলো ছিল 120, এরপর চৌকাঠ লাগাইছিলাম কত 8 লাগাইছিলাম 8,
120 এর থেকে যদি আমরা 8 বাদ দিই দুই পাশে তাহলে কত হবে এটা 120 মাইনাস 2 ইনটু 8 8 মানে 16 তাহলে কত হবে 160 তাহলে মাঝখানে যে হচ্ছে 160 কিন্তু পাল্লা তো এই পাশে 1.5 সেন্টিমিটার প্রবেশ করবে রিবেট এই পাশে 1.5 সেন্টিমিটার প্রবেশ করবে তাহলে এই 160 এর সাথে এই পাশে 1.5 এই পাশে 1.5 যোগ হবে না বুঝতে পারছো পাল্লার কাট তো পাল্লার কাটটা আসলে হবে তোমার এখান থেকে এই পর্যন্ত তাই না তাহলে এখান থেকে মাঝখানে হচ্ছে 160 আর এই এখানে 1.5 আর এই পাশে 1.5 3 তাহলে কত হবে 7 বুঝতে পারছো তাহলে এখানে আমরা করি পাল্লার যেটা বলছিলাম লেন যে তোমরা ছিল 120 মাইনাস 2 ইনটু সোকাট প্লাস 2 ইনটু রিবেট ঠিক আছে লিখতে হবে যে সোকাট এটা তোমার রিবেট কিন্তু পরে মনে থাকে এটা করলে হচ্ছে তোমার 107 তাই না 107 চওড়া পাল্লার কাট আর পাল্লার কাটের উচ্চতা দেখো এখানে 1.5 সেন্টিমিটার ঢুকবে না ঢুকবে কি না 120 ছিল তো একদম এখান থেকে এই পর্যন্ত ছিল কত 120 যেখানে সোকাট লাগাই ফেলছি না 8 লাগাই ফেলতে 8 কমে গেল আবার পাল্লা এখান থেকে 1.5 ভিতরে প্রবেশ করলো আবার এই ফ্লোর থেকে পাল্লাকে ফ্লোরের সাথে লাগানো থাকে উঁচু থাকে না একটু এখানে আবার 1.5 উঁচু করতে হবে বুঝতে পারছি জি স্যার তো এখানে 1.5 যোগ হবে আর এখানে 1.5 বাদ যাবে এখানে হাইট কত হবে 120 মাইনাস 8 প্লাস 1.5 মাইনাস 1.5 উপরে 1.5 ভিতরে প্রবেশ করলাম আর নিচে ঠিক আছে আর একদম লাগানো পাল্লার সাথে আটকায় যাবে পাল্লা কি খুলবে আর না স্যার 112 তাহলে 112 দরজা তোমার দরজা এই দরজা ছিল তিনটা তার যেহেতু 1.07 1.12 কিন্তু পাল্লার কাজ বর্গমিটারে তাহলে এখানে পুরুত্ব আসবে না বর্গমিটার খেয়াল করো এটা হচ্ছে এত বর্গমিটার এখন জানালা আসো বৈদ্যুতিক জানালা ক্ষেত্রে তাহলে আমরা এখন দেখি জানালার কি অবস্থা এই যে তোমার আমরা এখানে আঁকাই যে এই যে ছিল আমার সবার বড় জানালা তাই না বড় জানালার ক্ষেত্রে আমরা এটা তো ফ্রেম আগে লাগাইছিলাম না জি স্যার ফ্রেম লাগাইছিলাম এখন এই ফ্রেমের মাঝখানে পা লাগাইতে হবে তাহলে এটা টোটাল ছিল হচ্ছে কত 180 80 থেকে এই একটা ফ্রেম 8 এই একটা ফ্রেম 8 এই একটা ফ্রেম 8 তো তিনটা 8 বাদ যদি মাঝখানে ফাঁকা পাবো না বুঝতে পারছো যারা কিন্তু তোমার লেন্থ কত হবে 180 মাইনাস 3 ইনটু 8 প্লাস এই পাল্লা তো এর ভিতরে প্রবেশ করবে 1.5 সেন্টিমিটার এখানে প্রবেশ করবে 1.5 এখানে প্রবেশ করবে 1.5 এখানে প্রবেশ করবে 1.5 তাহলে একটা দুইটা তিনটা চারটা 4 ইনটু 1.5 এটা করলে তোমার 180 মাইনাস 3 ইনটু 8 প্লাস 4 ইনটু 1.5 162 এখন উচ্চতা আমরা দেখবাই উচ্চতা ছিল এটা 120 এই চৌকাট এই পাশে 8 এই পাশেও 8 বাদ যাবে আবার এখানে 1.5 প্রবেশ করবে এখানেও 1.5 প্রবেশ করবে যাবে 120 যেটা হাইট 120 মাইনাস 2 ইনটু 8 প্লাস আছে তোমার 2 ইনটু 1.5 তাহলে 120 মাইনাস 2 ইনটু 8 প্লাস 2 ইনটু 1.5 107 এটা তোমার এটা হচ্ছে বৈদ্যুতিক ছিল কয়টা দুইটা ছিল 162 আর আছে 1.07 করলে পর এটা হচ্ছে 2 ইনটু 1.62 ইনটু 1.07 3.46 বরাবর লেখা আবার দরজা
জানা গেল, জানা একটা ছোট জানা আছে না? ছোলা করি এখানে করি বলে ছোলা ছিল কত আমার 90 তাই না? ছিল 90 আর এটা ছিল কত 120 অবশ্যই ছবি আঁকা করতে হবে ঠিক আছে এখানে 8 এখানে 8 90 থেকে 8 8 বাদ আর এখানে 1.5 যোগ এখানে 1.5 যোগ এখানে হাইট আমরা লেন্থ লিখতে পারি এল আছে তোমার আসছে এবারে এটা নিচে দিয়ে আসছে এখানে লিখতে আছে তোমার 90 মাইনাস 2 ইনটু 8 প্লাস 2 ইনটু 1.5 90 মাইনাস 2 ইনটু 8 প্লাস 2 ইনটু 1.5 এটা 77 আর উচ্চতাও তোমার এই যে 120 না 120 তাই না 120 মাইনাস 2 ইনটু 8 প্লাস 2 ইনটু 1.5 কত হবে 107 হবে যদি কেন পড়া আছে না 120 এর ক্যালকুলেশন তাহলে আমরা বৈদ্যুতিক 1 ছিল 5টা তাই তো 5টা তার 0.77 আর আছে 1.07 5 into 0.77 into 1.07 4.11 3.59 plus 3.46 plus 4.11 11.16 এত টোটাল আছে 11.16 বর্গমিটার কাট লাগবে এখন এই একতলা বিল্ডিং এর ক্ষেত্রে বা দোতলা তিনতলা যাই দিই দরজা হলে 100 200 500 যাই হোক বের করে দেবো না জি স্যার বিষয় তো এটাই তাই না শুধু সংখ্যা কম বেশি হবে এই তো জি স্যার আর তো কোনো কিছু না তাহলে আমরা আজকে যে শিখলাম সুপার স্ট্রাকচার এটার গাঁথনি এবং দরজা কাঠের কাজ এটা আমরা যে আইটেমগুলো শিখছি এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় এই সব ভিতর থেকে অঙ্ক আসে অঙ্ক তার একবারে সবাইকে বলবো না বলবো একটা প্ল্যান দিয়ে এটা দরজা কাঠে কাজ বের করো একটা হলো সুপার স্ট্রাকচার কাজ এবং মাটি কাটবে কাজ বুঝতে পারছো এরকম এক একটা আইটেম দিয়ে দিয়ে বলবে এটা করতে ইনশাআল্লাহ আমরা লিগার যেগুলো আছে বইতে এগুলো বাসায় প্র্যাকটিস করতে ঠিক আছে আজকের মতো এখানে শেষ